হ্যালো ফ্রেন্ডস, তোমাদের ইউটিউব চ্যানেল টিপিএম একাডেমি অনলাইনে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমরা আলোচনা করব ভারতের সংবিধানের পার্ট 4 নিয়ে। এই পার্ট 4-এ কী বলা রয়েছে? পার্ট 4-এ বলা রয়েছে ডিপিএসপির কথা, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। এই ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি তোমরা জানো যে কোনো পরীক্ষায় এই চ্যাপ্টারটি থেকে কিন্তু প্রশ্ন এসে থাকে। তো এখান থেকে কি কি ধরনের প্রশ্ন আসে সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখানে ডাব্লিউবিসিএসে লাস্ট 10 বছরের যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব, এবং এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় রিপিটেড হয়। সেটা তুমি পুলিশের পরীক্ষা বলো বা অন্য কোনো পিএসসির পরীক্ষা বলো, যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবে। আমি প্রশ্নগুলোর সাথে সাথে বেশ কিছু ইনফরমেশনও তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। অনুরোধ করব, যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো দেখে নিই প্রথম প্রশ্নে কী রয়েছে। প্রথম প্রশ্নে কি রয়েছে? রাষ্ট্রের নির্দেশমূলক নীতিটি হলো, অর্থাৎ ডিপিএসপি কি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটা কি? এটা কি বিচারযোগ্য, অবিচারযোগ্য, কেবলমাত্র কিছু অংশ বিচারযোগ্য, উপরের কোনোটিই নয়? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অবিচারযোগ্য। কেন অবিচারযোগ্য? তোমরা যদি নির্দেশমূলক নীতিটি ভালো করে পড়ো তাহলে দেখবে যে আমাদের ডিফারেন্স যখন হয় ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তখন আমাদের সবথেকে বড় যে ইম্পর্টেন্ট পার্থক্যটা আছে সেটা হচ্ছে জাস্টিসিয়েবল। ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে জাস্টিসিয়েবল, আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি হচ্ছে নন জাস্টিসিয়েবল। এটাই হচ্ছে সবথেকে বড় পার্থক্য। অর্থাৎ মৌলিক অধিকার কি? বিচারযোগ্য, আর নির্দেশমূলক নীতি কি? অবিচারযোগ্য। মৌলিক অধিকার যদি কোনো কারণে লঙ্ঘন হয় বা লঙ্ঘিত হয় তাহলে আমরা কি করতে পারি? 32 নম্বর এবং 226 নম্বর ধারা বলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আপিল করতে পারি। কিন্তু ডিপিএসপি যদি কোনো কারণে ভায়োলেট হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা কোর্টের সাহায্য নিতে পারি না। তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হবে? অবিচারযোগ্য। 2 নম্বর প্রশ্নে কি রয়েছে? ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতির ধারণা নেওয়া হয়েছে। এই নির্দেশমূলক নীতির ধারণাটা কোথা থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ কোন দেশের সংবিধান থেকে ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতির ধারণাটি নেওয়া হয়েছে? অপশানে কি কি রয়েছে? আমেরিকার সংবিধান, ব্রিটেনের সংবিধান, আয়ারল্যান্ডের সংবিধান, উপরের কোনোটিই নয়। তোমরা সকলেই জানো যে এটা নেওয়া হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান থেকে। এই আয়ারল্যান্ড আবার কোথা থেকে নিয়েছিল? স্পেন থেকে নিয়েছিল। আয়ারল্যান্ড ধার করেছিল কোথা থেকে? স্পেন থেকে। স্পেন থেকে নিল কে? আয়ারল্যান্ড নিল। আয়ারল্যান্ডের সংবিধান থেকে কে নিল? ভারত নিল বা ইন্ডিয়া নিল। তো আয়ারল্যান্ডের সংবিধানে এখানেও তোমাদের একটা প্রশ্ন দিতে পারে, কত নম্বর ধারায় রয়েছে? আয়ারল্যান্ডের সংবিধানে 45 নম্বর ধারাতে এই ডিপিএসপির কথা বা নির্দেশমূলক নীতির কথা রয়েছে। 3 নম্বর প্রশ্নে কি রয়েছে? স্ত্রী ও পুরুষের উভয়ের সম কাজে সম বেতনের কথা বলা আছে, অর্থাৎ ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এই কথাটা সংবিধানের কোথায় বলা রয়েছে? তোমরা সকলেই জানো যে সম কাজ ও সম বেতন, এই কথাটা লেখা রয়েছে আমাদের ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিতে। তো এইবার যে প্রশ্নটা আসে যে নির্দেশমূলক নীতির কত নম্বর ধারাতে এই ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক বা স্ত্রী পুরুষ উভয়ের সম কাজে সম বেতনের কথা বলা রয়েছে? এইটা বলা রয়েছে সংবিধানের 39-এর ডি আর্টিকেলে। কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে? 39-এর ডি আর্টিকেলে, বা অনেক সময় তোমাদের অপশনে শুধু 39 নম্বর ধারা থাকতে পারে। ক্লিয়ার? তারপরে দেখো 4 নম্বর প্রশ্নে কি রয়েছে? ভারতীয় সংবিধানে কত নম্বর ধারাতে ভারতের নাগরিকদের জন্য অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা আছে? দেখো, যখন আমরা ইংরেজিতে পড়ি তখন কিন্তু বাংলা দেখতে গিয়ে অনেক সময় সমস্যা হয়ে থাকে। এই অভিন্ন দেওয়ানি বিধি, এটার ইংরেজি ফর্মটা কি? ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড। সিভিল কোড। তো এই ইউনিফর্ম সিভিল কোডের কথা কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে ভারতের সংবিধানে? ভারতের সংবিধানে 44 নম্বর ধারাতে, 44 নম্বর ধারাতে কি বলা রয়েছে? অভিন্ন দেওয়ানি বিধির কথা বলা রয়েছে বা ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা রয়েছে। তারপরের প্রশ্নটি দেখো,
5 নম্বর প্রশ্নে কি রয়েছে, ভারতের সংবিধানে কোন অংশে কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা। এখানেও তোমাদের বলে দিই, এই টার্মটা কিন্তু অনেক সময় বাংলা প্রশ্ন হলেও ইংরেজিতে লেখা থাকে। এটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। ওয়েলফেয়ার স্টেটের ধারণা কোথায় বলা রয়েছে, বা কল্যাণমূলক রাষ্ট্রের ধারণার কথা কোথায় বলা রয়েছে, এটা বলা রয়েছে সংবিধানের নির্দেশমূলক নীতিতে। তো এই ওয়েলফেয়ার স্টেট কত নম্বর ধারাতে বলা রয়েছে, 38 নম্বর ধারাতে বলা রয়েছে। ওয়েলফেয়ার স্টেটের কথা বলা রয়েছে ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির 38 নম্বর ধারাতে। তার আগে তোমাদের একটা কথা বলে রাখি আমি, এই ডিপিএসপিটা অনেক সময় জিজ্ঞেস করে যে ডিপিএসপির কথা বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির কথা বা নির্দেশমূলক নীতির কথা ভারতের সংবিধানের কত নম্বর ধারা থেকে কত নম্বর ধারায় বলা রয়েছে। কত থেকে কততে বলা রয়েছে, 36 থেকে 51 নম্বর ধারায়। 36 থেকে 51 নম্বর ধারাতে বলা রয়েছে। আর কত নম্বর পার্টে বলা রয়েছে, পার্টে বলা রয়েছে পার্ট 4-তে। এটাকে তোমরা পয়েন্ট আউট করে রাখবে। তাহলে ওয়েলফেয়ার স্টেটের কথা কোথায় বলা রয়েছে, নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে। এবার যদি বলে ওয়েলফেয়ার স্টেটের কথা কত নম্বর ধারাতে বলা রয়েছে, সেটা হবে 38 নম্বর ধারাতে। তারপরে 6 নম্বর প্রশ্নটি দেখো, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাতে আন্তর্জাতিক সম্প্রীতি বজায় রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রীতি মানে কি, ইন্টারন্যাশনাল পিস এবং ইউনিটি বজায় রাখতে হবে। সেই কথাটা কত নম্বর ধারাতে বলা রয়েছে, সেই কথাটা বলা রয়েছে ভারতের সংবিধানের 51 নম্বর ধারাতে। 51 নম্বর ধারাতে কি বলা রয়েছে, ইন্টারন্যাশনাল পিস এবং ইউনিটি বজায় রাখতে হবে। তারপরে 7 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে, ভারতের সংবিধানের কত নম্বর ধারাতে বন ও বন্যপ্রাণীর সংরক্ষণের কথা বলা আছে। অর্থাৎ ফরেস্ট ও অ্যানিম্যাল হাজবেন্ডারি রিজার্ভেশনের কথা কোথায় বলা রয়েছে। ভারতের সংবিধানের 48 নম্বর ধারাতে কি বলা রয়েছে, বন ও বন্যপ্রাণী সংরক্ষণের কথা বলা রয়েছে। 8 নম্বর প্রশ্নে কি রয়েছে, নির্দেশমূলক নীতিতে কোথায় লোকাল সেলফ গভর্নমেন্ট, লোকাল সেলফ গভর্নমেন্ট, এটা অনেক সময় এরকমভাবেই জিজ্ঞেস করে তোমাদের যে ভারতবর্ষে প্রথম লোকাল সেলফ গভর্নমেন্ট কারা চালু করেছিল। এটার অ্যান্সার কি হবে, চোলরা। চোল বা চোলারা ভারতবর্ষে প্রথম লোকাল সেলফ গভর্নমেন্টের ধারণা নিয়ে এসেছিল। তো নির্দেশমূলক নীতিতে কোথায় বলা রয়েছে, দেখো এখানে 4টে অপশন রয়েছে। একটা হচ্ছে সমাজতান্ত্রিক নীতি, গান্ধীবাদী নীতি, লিবারেল নীতি, উপরের কোনোটিই নয়। যদিও ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিকে কিন্তু কোনোভাবে ভাগ করা নেই, কিন্তু যারা বিশেষজ্ঞ অর্থাৎ সংবিধানের বিশেষজ্ঞ তারা কি করেছেন, নির্দেশমূলক নীতিকে 3টে পার্টে ভাগ করেছেন। একটা হচ্ছে সমাজতান্ত্রিক নীতি, একটা হচ্ছে গান্ধীবাদী নীতি, আর একটা হচ্ছে লিবারেল নীতি। তো এই যে লোকাল সেলফ গভর্নমেন্টের ধারণা বা গ্রাম পঞ্চায়েত গঠনের ধারণা, সেটা কোথায় বলা রয়েছে, ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতিতে এবং নির্দেশমূলক নীতির গান্ধীবাদী নীতিতে বলা রয়েছে। আর যদি তোমাদের এখান থেকে প্রশ্ন আসে, এখান থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে ভারতের সংবিধানে কত নম্বর ধারায় গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা রয়েছে, তাহলে অ্যান্সার কত হবে, 40 নম্বর ধারা। গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা রয়েছে 40 নম্বর ধারাতে। প্রশ্নে কি রয়েছে দেখো, নির্দেশমূলক নীতিটি হলো, অর্থাৎ নির্দেশমূলক নীতিটি কি, ভারতের সংবিধানের অংশ নয়, জওহরলাল নেহেরু দ্বারা ঘোষিত নীতি, পরিকল্পনা কমিশন দ্বারা গঠিত হয়েছিল, ভারতীয় সংবিধানের একটি অংশ। দেখো এখানে তোমাদের বলে রাখি, এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে তার মধ্যে 2টো অপশন কিন্তু সঠিক। একটা হচ্ছে জওহরলাল নেহেরু দ্বারা ঘোষিত নীতি, এটাও ঠিক, এবং ভারতের সংবিধানের অংশ, এটাও ঠিক। ভারতের সংবিধানে যদি অংশ না হয় তাহলে কেন আমরা বলছি যে পার্ট 4-এ রয়েছে এবং 36 থেকে 51 নম্বর ধারাতে বলা রয়েছে। এই 36 থেকে 51 নম্বর ধারাটা কোথায় রয়েছে, ভারতের সংবিধানে রয়েছে। এবং এই যে নীতিটা, এই নীতিটা কার দ্বারা ঘোষিত হয়েছিল, জওহরলাল নেহেরু দ্বারা ঘোষিত হয়েছিল। সেই জন্য এখানে 2টো অপশনই সঠিক। 10 নম্বর প্রশ্নে কি রয়েছে, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিটি হলো, আবার কি দিয়েছে, এটা কি সংবিধানের প্রকৃত বৈশিষ্ট্য, সংবিধানের অনন্য বৈশিষ্ট্য, সংবিধানের অভিনব বৈশিষ্ট্য নয়, সংবিধানের অকেজো বৈশিষ্ট্য। মানে দেখো এটার যদি আমরা বলি তাহলে হবে ইউনিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। কি বলছি, ইউনিক ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন। ইউনিক ফিচার্স কোনটা, ইউনিক ফিচার্স না, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি হচ্ছে ভারতের সংবিধানের একটা ইউনিক ফিচার্স বা অনন্য বৈশিষ্ট্য। তো অপশন বি হচ্ছে সঠিক অ্যান্সার। প্রশ্নে কি রয়েছে, সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি বা ধারাটি রাষ্ট্রকে সামাজিক শৃঙ্খলা রক্ষা ও সুরক্ষার মাধ্যমে জনগণের কল্যাণের জন্য সচেষ্ট হওয়ার নির্দেশ দেয়। দেখো যখনই জনগণের কল্যাণের কথা আসবে অর্থাৎ ওয়েলফেয়ার স্টেটের কথা আসবে, তখন তোমরা
যদি কোনো কারণে বিভ্রান্ত হয়ে থাকো, এখানে যেমন দিয়েছে বড় করে লিখে, জনগণের কল্যাণের জন্য সচেষ্ট হওয়ার নির্দেশ দেয়, যা ন্যায় বিচার, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রাধান্য পাবে। এত বড় প্রশ্ন দেখে তোমরা কিন্তু ঘাবড়ে যাবে। তোমরা জাস্ট এইটা মনে রাখো যে জনগণের কল্যাণের কথা এক জায়গাতেই বলা রয়েছে ভারতের সংবিধানে, সেটা কোথায়? ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে। এবং কত নম্বর ধারাতে বলা রয়েছে সেটা? 38 নম্বর ধারাতে বলা রয়েছে, আমরা একটু আগেই আলোচনা করলাম। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে বা ধারাতে রাজ্যকে নির্দেশ দেয় যে সম্পদ এবং উৎপাদনের উপায়গুলি কয়েক হাতে কেন্দ্রীভূত না হয়? অর্থাৎ কি বোঝাতে চেয়েছে এখানে এই প্রশ্নে? যে ভারতের যে ন্যাচারাল রিসোর্সেস বা প্রাকৃতিক যে সম্পদ, সেই সম্পদ যেন কয়েকজনের হাতে কেন্দ্রীভূত না হয়ে পড়ে। এই কথাটা কোথায় বলা রয়েছে? এই কথাটা বলা রয়েছে ভারতের সংবিধানে 39 নম্বর ধারাতে। তাহলে সঠিক অ্যান্সার কি হবে? অপশন এ। 13 নম্বর প্রশ্নে কি রয়েছে দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদটি বিশেষ করে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের দুর্বল অংশের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থের প্রচার করতে চায়? অর্থাৎ কি, এসসি এসটিদের যে রিজার্ভেশনের কথা বলেছে এবং তাদেরকে সুরক্ষা দেওয়ার কথা যে বলেছে, সেটা ভারতের সংবিধানে কত নম্বর ধারাতে রয়েছে? এটা কত? এসসি এসটিদের রিজার্ভেশন এবং তাদের প্রমোশনের কথা বলা রয়েছে আর্টিকেল 46-এ, অর্থাৎ 46 নম্বর ধারাতে। তারপরে প্রশ্নটি দেখো, 14 নম্বর প্রশ্নে রয়েছে, নিচের কোন ব্যক্তি বলেছেন নির্দেশমূলক নীতিগুলো সেই সব চেকের মতো যা ব্যাংক তার সুবিধা মতো ভাঙিয়ে নিতে প্রস্তুত? এটার সঠিক অ্যান্সার হবে প্রফেসর কেটি সাউ। তারপরে 15 নম্বর প্রশ্নে কি বলা রয়েছে, ভারতে কাজের অধিকার হলো, অর্থাৎ রাইট টু ওয়ার্ক। রাইট টু ওয়ার্কের কথা কোথায় বলা রয়েছে? দেখো, এটাও তোমাদের বলা রয়েছে কোথায়? ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিতে। রাইট টু ওয়ার্ক কিন্তু আমাদের মৌলিক অধিকার নয়। এটা যদি তোমার মনে হয়ে থাকে তাহলে সেটা হবে সম্পূর্ণ ভুল। রাইট টু ওয়ার্ক কোথায় রয়েছে? নির্দেশমূলক নীতিতে। এবং কত নম্বর ধারাতে বলা রয়েছে এটা? 41 নম্বর ধারাতে বলা রয়েছে। ভারতের সংবিধানে 41 নম্বর ধারাতে কি বলা রয়েছে? রাইট টু ওয়ার্কের কথা। তারপরে দেখো 16 নম্বর প্রশ্নে কি রয়েছে, ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিটিকে যোগ করার উদ্দেশ্য ছিল। অর্থাৎ কি কারণে ভারতের সংবিধানে নির্দেশমূলক নীতিকে অ্যাড করা হয়েছিল? না, এখানে 4টে অপশন রয়েছে: রাজনৈতিক গণতন্ত্র বা পলিটিক্যাল ডেমোক্রেসি, সোশ্যাল ডেমোক্রেসি, গান্ধীয়ার ডেমোক্রেসি, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি। সঠিক অ্যান্সার কি হবে? সামাজিক ও অর্থনৈতিক গণতন্ত্র, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেমোক্রেসি। 17 নম্বর প্রশ্নে কি রয়েছে, ভারতের সংবিধানের কোথায় আইন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার কথা বলা রয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, কয়েকবার এসছে এবং বিভিন্ন পরীক্ষাতে এটা রিপিটেড প্রশ্ন। এটা কোথায় বলা রয়েছে? ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতিতে। এবং এটা বলা রয়েছে 50 নম্বর ধারাতে বা 50 নম্বর আর্টিকেলে। আইন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করার কথা বলা রয়েছে 50 নম্বর ধারায় নির্দেশমূলক নীতিতে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে যে এই ধরনের প্রশ্ন তোমাদের প্রয়োজন আছে কিনা, বা এই ধরনের ভিডিও তোমাদের যদি প্রয়োজন থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ।